স্বাগত জানাচ্ছি খাতুন কর্তৃক মঞ্চে। সাথে আছে আমি শামীম জাহিদ। আমাদের আজকের আলোচনার বিষয় আয়কর। আর এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদ খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে শুনবো আয়কর মেলা আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদের বক্তব্য। ট্যাক্স পেমেন্ট এইটা আমরা 18টি পয়েন্টই আমাদের থাকবে, ব্যবস্থা থাকবে। আপনি তো অনলাইন পেমেন্ট বাসা বা যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন, যেহেতু এটা ওয়েব এনেবল, এইটি একটা থাকছে। আর 3 বছরে জাতীয় রাজস্ব বোর্ড কী করেছে, অর্জন কী ধরনের সংস্কার করেছে, আমরা একটা পুস্তিকা ওই আমাদের দৃঢ়বিশ আশা করছি আমরা 15ই সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসে আমরা এটা রিলিজ করতে পারবো। আপনারা পাবেন যে একই সাথে যে আমাদের প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের ক্ষেত্রে আমাদের অর্জন এবং চ্যালেঞ্জেস কী আছে বা আমরা সংস্কার করেছি। আরেকটি বিষয়, আমরা জাতীয় রাজস্ব বোর্ড যেহেতু কর প্রশাসনকে সমৃদ্ধ করার জন্য কর নীতির সংস্কার আমরা করছি। আমরা জানেন যে আমরা যে আয়কর অধ্যাদেশ 1984 দিয়ে পরিচালিত হই, সেটি অনেক পুরানো এবং এইটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা প্রত্যক্ষ কর আইন 2012-র খসড়া প্রণয়ন করেছি। মানুষকে সচেতন করে তোলা, উদ্বুদ্ধ করা এবং কিভাবে ওয়ান স্টপ বা বেটার সার্ভিস দেওয়া যায় ট্যাক্স পেয়ারদেরকে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই জাতীয় আয়কর দিবস এবং আয়কর মেলা আমরা আয়োজন করে থাকি। আপনারা জানেন যে আমাদের উদ্যোগ। শুনছিলাম আমরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বক্তব্য। আমরা জেনেছি যে এবার আয়কর মেলা থেকে প্রায় 1000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা কি আপনার কাছে মনে হয় যে এটা বাস্তবসম্মত সম্ভব? কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এনবিআর যে টার্গেট ওনারা সেট করেছেন, এটা কিন্তু ওনারা মিট করেছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটা অতিক্রমও করেছেন। সেখানে সহায়ক ভূমিকা যদি ওখানে যদি এনভায়রনমেন্টটা যদি ঠিক থাকে, এবং যেটা গত বছর আমরা দেখেছি যে ট্যাক্স ফেয়ারে কিন্তু একটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা ট্যাক্স দেওয়ার কিন্তু প্রবণতা লক্ষ্য করা গেছে, এবং ওটাকে ধরেই কিন্তু এবছর আমাদের দেখা যাচ্ছে যে আরও হয়তো বড় পরিসরে এটাকে করা হবে। তাতে 1000 কোটি টাকা বড় ধরনের যে খুব একটা টার্গেট বলে মনে হয় না আমার। যদি গত অর্থ বছরে যে মেলা সেখানে করা হয়েছিল, অর্জিত হয়েছিল 400 কোটি টাকার মতো, একটু উচ্চাভিলাষী, তাও হয়তো সম্ভব। কারণ আমরা দেখছি যে গত কয়েক বছর ধরেই ইনকাম ট্যাক্সের যে আদায়ের যে ট্রেন্ড সেটা ঊর্ধ্বমুখী। আমি আরেকটা বিষয় আলাপ করতে চাই যে আয়কর দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা সাধারণত করে থাকি, যে আমাদের দেশে আমরা প্রায় বলে থাকি যে আমাদের জনসংখ্যার তুলনায় আয়কর দাতার লোক সংখ্যা যথেষ্ট নয়। আপনার কি মনে হয়? এটা অবশ্য ঠিকই। কারণটা হচ্ছে আমাদের দেশে যে ট্যাক্স টু জিডিপি রেশিওটা এখন বর্তমান হচ্ছে 10.5%। সে জায়গাটা ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, ওনাদের কিন্তু হচ্ছে 15%। এবং পাকিস্তানেও যেটা যাচ্ছে বাংলাদেশের মতনই, যে কারণে কিন্তু ওনাদের দেখা যাচ্ছে যে আপনার একটা বাজেট ঘাটতি সবসময় কিন্তু লেগে রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখি যে শ্রীলঙ্কাতে হচ্ছে 15% এবং মালয়েশিয়াতে হচ্ছে 14.3%। সুতরাং আমরা মনে করি যে আমাদের দেশে যদি করদাতারা তারা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে যে ট্যাক্স, কারণ ট্যাক্স ছাড়া তো দেশ চলবে না, ট্যাক্স তো আপনাকে ইন কেস দিতেই হবে। তবে মূল ব্যাপারটা হচ্ছে হয়রানির থেকে আপনাকে কিন্তু মুক্তি থাকতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং ট্যাক্স আপনার যখন এখানে ফেয়ার করা হবে, সেখানে কিন্তু পুরো জিনিসটা, পুরো এনভায়রনমেন্টটা হচ্ছে সহায়ক ভূমিকা থাকে ওখানে। আপনাকে ট্যাক্স অফিসাররা ওনারাই কিন্তু হেল্প করছে আপনাকে রিটার্ন ফাইল করার জন্য। যত এটাকে সিম্পলিফিকেশন করবেন ততই কিন্তু মানুষ কিন্তু এগিয়ে আসবে ট্যাক্স দেওয়ার জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি কথা বলবো। চট্টগ্রাম কর অঞ্চল 1-এর কর কমিশনার মোহাম্মদ দবির উদ্দিন বলছি, তার সাথে কথা বলছি আমি। জনাব দবির উদ্দিন, এবছর 16ই সেপ্টেম্বর থেকে সারা দেশে চট্টগ্রামের সাথেও আয়কর মেলা হতে যাচ্ছে। তো আপনারা চট্টগ্রাম এলাকা থেকে কি ধরনের রাজস্ব আদায় আশা করছেন, চিন্তা করছেন আপনারা? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত বছরগুলোতে আয়কর দিবস এবং আয়কর মেলা আয়োজনের ফলে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আয়কর মেলায় সেবা গ্রহণের উদ্দেশ্যে আগত করদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তেমনি আয়কর আদায়ও বেড়েছে। আয়কর মেলা 211তে সেবা গ্রহণকারীর সংখ্যা ছিল নতুন টিআইএনের ক্ষেত্রে 1500 জন, দাখিলকৃত রিটার্নের সংখ্যা 17,081টি এবং
আদায়ের পরিমাণ ছিল 91,38,47,540। আমরা চট্টগ্রামে এবার 100 কোটিরও বেশি আয়কর রাজস্ব আদায়ে সক্ষম হব বলে আশা করছি। জনাব দবিরউদ্দিন, এবং এই বছরের মেলায় থেকে আপনারা আর কি কি সুবিধা দিচ্ছেন যেটা এবছর যেন নতুন, যেটা গত বছর ছিল না? এবার আমরা এবার এনবিআর সোনালী ব্যাংক ই পেমেন্ট সিস্টেম নামে পরিচিত www.nbrePayment.org এই ওয়েবসাইটে প্রবেশ করে করদাতাগণ সরকারি কোষাগারে আয়কর জমা করতে পারবেন। এবারের মেলায় অনলাইনে আয়কর পরিশোধের এ নতুন ও সহজ পদ্ধতি পরিচিত করার ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে করদাতাগণ বাসায় বসেও সরকারি কোষাগারে তার প্রদেয় আয়কর পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনলাইনে যে ট্যাক্স ক্যালকুলেটর আছে সেটা কিভাবে কাজ করবে বলে মনে হয়? এটা কি মনে হয় যেটা যারা ব্যবহার করবে তাদের জন্য খুবই সুবিধাজনক? আমরা মেলায় এই বিষয়টি পরিপূর্ণ ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে। আমাদের টেকনিক্যাল পার্সনসগুলো থাকবেন। মেলায় আসলেই আমরা এই বিষয়টি পরিষ্কার করে এবং ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহারে নিয়মাবলী সম্বলিত পুস্তিকা এবং টেকনিক্যাল পার্সনরা উপস্থিত থেকে পুরো বিষয়টি ব্যাখ্যা করবেন। বিষয়টি পরিচিত করার সামগ্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনাব দবিরউদ্দিন, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম চট্টগ্রামে জনাব দবিরউদ্দিনের সাথে। উনি বলছিলেন যে আসলে সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে, এবং একটা প্রচলিত ধারণা আছে যে ট্যাক্স দিতে যায় অনেক ধরনের হ্যাসেল বোধ করে মানুষ, সেখান থেকে দূর করতে এই মেলা সার্বিকভাবে সাহায্য করবে বলে আমরা আশা করছি। জনাব খান, আপনার কাছে আরেকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এবারে যে কর্পোরেট ট্যাক্স যে হার ধরা হয়েছে সেটাকে আপনার কাছে যথেষ্ট মনে হচ্ছে কিনা, মানে যুক্তিসঙ্গত মনে হয় কিনা? কর্পোরেট ট্যাক্সটা যেটা যে পাবলিকলি লিস্টেড কোম্পানি যেগুলো আছে, কারণ সাধারণত যেটা দেখা যায় যে যা কিছুই প্রফিট হচ্ছে সেটা কিন্তু জনগণকেই দিয়ে দেওয়া হয়। সেখানে আমার কাছে মনে হয় যে কর্পোরেট ট্যাক্সটা আরেকটু যদি কমানো যেত তাহলে কিন্তু খুবই ভালো হয়। আবার সরকারকে দেখতে হবে যে রেভিনিউ যাতে ইনকামটা যথেষ্ট হয়, যাতে দেশ চলার জন্য যতটুকু আপনার রেভিনিউ দরকার সেটাও কিন্তু একটা ব্যাপার। তবে কর্পোরেট ট্যাক্সটা যদি কিছু কমানো যায় তাহলে কিন্তু কতগুলো ইতিবাচক যে আপনার যে দিক দেখা যায় সেটাও কিন্তু ক্যাপিটাল মার্কেটের উপরেও কিন্তু একটা পজিটিভ দেখা যায়, সেগুলো কিন্তু আমাদেরকে একটু চিন্তার বিষয় অবশ্যই আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে ব্যক্তি করমুক্ত সীমার যে সিলিং বা যে সীমা সেটা কি আপনার মনে হয় যে যেটা করা হয়েছে যুক্তিসঙ্গত? 2 লক্ষ টাকা, যেটা 2 লক্ষ টাকা আসলে এখনকার বর্তমান বাংলাদেশের বাজারে এটা কিন্তু আসলে কোনো কিছুই না, যে কারণে কিন্তু আপনার ট্যাক্স সিলিংটা এটা আরও বাড়ানো উচিত আমার মতে। কারণটা হচ্ছে ট্যাক্স সিলিংটাকে যদি না বাড়া হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আপনার এটা একটু তাদের উপরে কিন্তু প্রেশার পড়ে যাচ্ছে। কারণ রেট অফ ইনফ্লেশন গত 1 বছর থেকে 2 বছর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি মোর দেন 11%। সেখানে রেট অফ ডাবল ডিজিট যদি রেট অফ ইনফ্লেশন থাকে তাহলে আপনি যে কর সীমাটা যদি সামান্য কিছু বাড়ালে তাহলে সেটার ইম্প্যাক্টটা কিন্তু অ্যাডভার্স থেকেই যাচ্ছে। কারণ আমার কাছে যদি ইনকাম যদি এডিশনাল আমার যে ইনকাম যে অ্যামাউন্টটা আছে সেটা যদি আমার খেয়ে পড়ে বাঁচার পরে যে টাকাটা আছে সেটাকে যদি আমার কাছে উদ্বৃত্ত না থাকলে আমি ট্যাক্স কোথা থেকে দেবো? সাধারণ মানুষের এটাই তো হচ্ছে প্রত্যাশা যে আপনি আমাকে এমন একটা ট্যাক্স স্ট্রাকচার করে দেবেন যাতে আমি ট্যাক্সটার মানে আমার নিজস্ব উদ্যোগে গিয়ে আমি কিন্তু ট্যাক্সটা পেমেন্ট করতে পারি। যেটা হয় যে অবশ্যই সরকারকে রাষ্ট্র চালাতে ট্যাক্স লাগবে, কিন্তু এক্ষেত্রে সরকারের আর কি নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে? কি ইনোভেটিভ ওয়েতে কীভাবে আমরা গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করতে পারে? আমার মনে হয় যে এই যে ট্যাক্স ফেয়ারটা এটা হচ্ছে একটা অবশ্যই একটা পজিটিভ একটা উদ্যোগ সরকারের তরফ থেকে। কারণটা হচ্ছে সহায়ক আপনার একটা ইয়ে থাকলে, ভূমিকা থাকলে সেখানে কিন্তু দেখা যায় যে মানুষ কিন্তু নিজেরাই এগিয়ে আসবে। আমি কিন্তু এনবিআর বেশ কয়েকটা মিটিং আমি অ্যাটেন্ড করেছি এই ট্যাক্সের বিষয়ে, এবং অনেকগুলি অ্যাসোসিয়েশন তারা কিন্তু এই কথাই বলে যে আপনাদের ট্যাক্সের লোকগুলোকে আমাদের এখানে পাঠাবেন না। আপনি স্যার আমাকে বলেন, এনবিআর চেয়ারম্যান সাহেব ওনারা বলছেন যে আপনি বছরে টার্গেট বেঁধে দেবেন যে আমার কত টাকা দিতে হবে আমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আমি সেই টাকাটা আপনাকে পরিশোধ করে দেবো। কিন্তু আপনারা যদি এখানে ডিফিকাল্ট করে দেন তাহলে আমাদের পক্ষ থেকে কিন্তু আমাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যায়। সেখানে তারা তো ডেফিনেটলি দেওয়ার জন্য রেডি আছে,
আমাদের দেশের লোকেরা তারাও কিন্তু ট্যাক্স দিতে রেডি আছে, সেখান থেকে আপনি ট্যাক্স পেয়ারের থেকে বুঝতে পারছেন যে মানুষের এখানে উদ্যোগ আছে। কিন্তু ধরেন সেলফ অ্যাসেসমেন্ট করতে গিয়ে আবার যারা কিন্তু স্যালারিড এমপ্লয়িজ, সেখানে আপনি যখন আমাকে প্রশ্ন করবেন যে আপনার এই ট্যাক্সটা কিভাবে হলো, কেন বেশি হলো, তাহলে কিন্তু সেখানে কিন্তু আলটিমেটলি আমি বলবো তাহলে সেলফ অ্যাসেসমেন্ট করার দরকার নাই, আমি কিন্তু যেটাতে আমাদের নর্মাল অ্যাসেসমেন্টের দিকে আমি চলে যাই। কারণ এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় সময় দেখা যাচ্ছে অডিটে কিন্তু আপনার ট্যাক্স ফাইলটা ডেকে নিয়ে এসে আপনাকে বলা হচ্ছে এটা কেন কিভাবে হচ্ছে এটা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আয়কর নিয়ে। আমাদের আলোচনায় এই মুহূর্তে যোগ দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম এ কাদের সরকার। স্বাগত আপনাকে। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম এবারে আয়কর মেলা উপলক্ষে। তো এবারে আয়কর মেলায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,000 কোটি টাকা। আপনার কি মনে হয় এটা উচ্চাভিলাষী? ধন্যবাদ। আসলে আয়কর মেলাটা আমরা করছি জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য, কর প্রদানে এবং ভলান্টারি কমপ্লায়েন্স বৃদ্ধি করার জন্য, জনগণকে সেবা দেওয়ার জন্য। আমরা এটা তৃতীয় বছর, গত বছর 414 কোটি টাকা এই মেলা থেকে আদায় হয়েছে। আমরা দেখেছি গত বছর প্রায় 75,000 করদাতা থেকে আমরা সেবা দিতে পেরেছি। তা আমাদের এবার টার্গেট 1 লক্ষেরও বেশি লোককে ঢাকাতেই সেবা দিব। ঢাকার বাইরে আরো 6টা বিভাগীয় শহর আছে, ঢাকার বাইরে প্লাস 11টা জেলা শহরও মেলা হচ্ছে। সব মিলিয়ে আমরা 1.5 লক্ষ থেকে 2.25 লক্ষ করদাতা থেকে আমরা সেবা দিব। এর অর্থ হলো কর প্রদানে তাদেরকে উৎসাহিত করা, তাদের যে সমস্যা, তাদের অনেক প্রশ্ন থাকে, অনেক ঝামেলা থাকে, এগুলা আমাদের মেলার মধ্যে এসে আমাদের প্রায় 400রও বেশি কর কর্মকর্তা এই মেলাতে ডিউটি পালন করবে এবং তারা তাদেরকে সেই সহায়তাটা করবে, কিভাবে রিটার্ন পূরণ করতে হয়, কেন কর দিতে হয়, কিভাবে তার সম্পদ বিবরণী ফিল আপ করতে হয়, এই সমস্ত কাজগুলা মানে সেক্রেটারিয়াল সার্ভিস যাকে বলা হয় আর কি, ওই সার্ভিসগুলো দিবে। এতে করে করদাতাদের সাথে আমাদের কর্মকর্তা বা আমাদের অফিসের যে একটা দূরত্ব, এই দূরত্বটা কমিয়ে আনার চেষ্টা করছি, যাতে দূরত্বটা কেন আমরা প্রায় শুনি যে ভয় ভীতি হয়, মানুষ হ্যারাসমেন্ট কেন? আমি বলি আসলে দূরত্বটা প্রধানত কারণটা হলো এটা প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষের মধ্যে এখনো কর প্রদানের সংস্কৃতিটা কিন্তু আমাদের দেশে গড়ে ওঠে নাই। এটা উন্নত দেশে যেটা হয়ে থাকে, তারা প্রত্যেকেই মনে করে আজকে আমি ইনকাম করছি তার একটা অংশ সরকারকে দিতে হবে। কিন্তু আমাদের দেশের মানসিকতা হলো ওই সংস্কৃতিটা এখনো ডেভেলপ করে নাই, যে আমি এই সারা বছর আয় করছি, আবার বছরের শেষে এই টাকাটা আবার কেন দিব, এই যে একটা প্রশ্ন, যার জন্য না দেওয়ার একটা প্রবণতা, কম আয় দেখানোর একটা প্রবণতা, আয় গোপন করার প্রবণতা, এইটা তাদের মধ্যে করদাতাদের মধ্যে থাকে। আমাদের অফিসাররা সেটা বের করতে চায়, তখনই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের কারণে তারা চায় নিজেরা যতটুকু কমায় দিতে বা কর গোপন করতে, আমাদের অফিসার চায় ধরতে। এই যে এই ব্যাপারটার কারণে আসলে এই দ্বন্দ্বটা সৃষ্টি হয় এবং দূরত্বটা এই কারণে। আমরা চাচ্ছি ভাই তোমরা আসো, আমরা সার্বজনীন স্বনির্ধারণের পদ্ধতিতে ঘোষণা করো তোমরা। আমরা 95% রিটার্ন এখন জমা পড়ছি সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতি করে দিছি, অনলি 1-2-3% অডিট করি, বাকি 94% কিন্তু অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। অর্থটা হলো জনসাধারণকে বোঝাতে চাচ্ছি যে তোমার আমার অফিসে আসার দরকার নাই, আমার অফিসে কন্ট্যাক্ট, তুমি নিজের ইনকামটা ডিক্লেয়ার করো, সঠিক ইনকামটা যতটুকু পারো ডিক্লেয়ার করো, ট্যাক্স দাও। এই কারণে এই মানসিকতা দূর করার জন্য আমরা বলতেছি আরো কি সহযোগিতা তোমার করা দরকার আমরা করে দেব। এতে করে কিন্তু দূরত্ব কমে আসছে এবং ইন দি লং টাইমস টু কাম, যেটা ফিউচার আমি মনে করি আরো কমে আসবে। এবারে আয়কর মেলায় আপনারা যে সেবা দিচ্ছেন, এর মধ্যে নতুন কি সেবা দিচ্ছেন? এইবার আমরা যেটা করছি সেটা হলো, গত বছর পর্যন্ত আমরা সেবার মধ্যে আমরা ছিল ট্যাক্স ক্যালকুলেটর, এখানে এসে ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স দিতে পারবে। তারপরে অনলাইনে রিটার্ন ছিল কয়েকটা কর অঞ্চলের মধ্যে বিশেষ। আর এই বছর আমরা নতুন করছি ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি, অর্থাৎ ইলেকট্রনিক পেমেন্টের ট্যাক্স পরিশোধ। এই জিনিসটা ইলেকট্রনিক পেমেন্টে তো করদাতা ঘরে বসে দিতে পারে, আর আমাদের মেলাতেও কম্পিউটার থাকবে, ইন্টারনেট ফ্যাসিলিটি থাকবে, ওখানে এসে তারা ইলেকট্রনিক ডেবিট কার্ড বা ক্রেডিট ক্রেডিট কার্ড এবং সোনালী ব্যাংক কিউ ক্যাশ মিলে তারা একটা কার্ড করেছে, ওই কার্ড দিয়েও ট্যাক্স পরিশোধ করতে পারবে। এইটা আর অন্যান্য ফ্যাসিলিটি যা যা আছে, জুরিসডিকশন জানা, তার ইনকাম কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেগুলো জানা, এই ধরনের ফ্যাসিলিটিগুলো থাকবে। আরো অন্যান্য তার যত প্রকার প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। আমি একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আপনার, যেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক পেশাজীবী আছেন যাদের মূল পেশার বাইরে কনসালটেন্সি ফি থেকে অনেক আয় করে থাকেন। সেই জিনিসগুলো পুরো জিনিসটা আমরা প্রায় শুনে যাই যে তাদের যেটা স্বনির্ধারিত যেটা রিটার্ন সেখানে দেখান না বা বলেন না। সেক্ষেত্রে আপনারা আসলে কি করেন? বা আসলে এটা একটা মেকানিজম, দেখেন আমাদের দেশে যত প্রকার পেমেন্ট, এগুলা যদি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট হইতো তাহলে কিন্তু ইজিলি ডিটেক্ট করা যেত। এখন অধিকাংশ পেমেন্টই দেখা গেছে ক্যাশ পেমেন্টে,
দোকানে যান আপনি ক্যাশ পেমেন্ট করে নিয়ে চলে আসতেছে। পৃথিবীর উন্নত দেশে সব দেশই আপনি ইসিআর মেশিন দিয়ে, আপনি কম্পিউটারে দেখেন মেশিন দিয়ে আপনি একটা পেমেন্ট দিচ্ছেন, কিন্তু এখানে গোপন করার কিছু থাকে না। বেতন বা যা প্রাইভেট চাকরিজীবী তারাও কিন্তু ক্যাশ পেমেন্ট নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের পক্ষে ধরা দুরূহ। এই জন্য এই সমস্ত কর্তাদেরকে আমরা এই সার্বজনীন স্বনির্ধার পদ্ধতিকে আহ্বান জানাচ্ছি, তারা নিজেরই ডিক্লেয়ার করে তাদের সম্পদটা হোয়াইট করে ফেলুক, তার সমস্ত সম্পদ। আর আমাদের নলেজে ইনফরমেশন আছে না তা না, আমরা অনেক রকম সোর্স আছে আমাদের ইনফরমেশন করে, যদি এরকম আয় গোপন করে থাকে তখন তাকে আমরা নোটিশ করি, এবং নোটিশ করে তার এই যে আয় গোপন করছে বা তথ্য গোপন করার দ্বারা প্রচলিত আইনানুগ ব্যবস্থা আমরা নেই আর কি। এই বছরের বাজেটে সার্বিকভাবে আয়কর থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 35,300 কোটি টাকা। আপনার কি মনে হয় এটা কতখানি বেশি আমরা আয় করতে পারবো? না, এটা ঠিক বলেছেন। আসলে গত 3 বছরই আমরা আয়কর আদায় আমাদের প্রায় দ্বিগুণেরও বেশি কিন্তু কালেকশন করছি গত 3 বছরে এই আমলে। তো এই বছরের লক্ষ্যমাত্রাটা অন্যান্য বছরের সাথে একটু বেশি ধরা হয়েছে, এটা সত্যি। তো আমরা এই লক্ষ্যমাত্রাটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু তারপরও আমাদের জনবলের ঘাটতি ছিল, অফিস আদালতের কমতি ছিল। তো এই বছর আমাদের জনবল সম্প্রসারণ কর্মসূচি, আয়কর ডিপার্টমেন্ট এক্সপানশন হয়েছে, অফিস বেড়েছে, জনবল বাড়বে। আমরা আশা করি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আগামী বছর মাসগুলোর মধ্যে। আপনি ঠিক যোগ দেওয়ার আগে আমি জনাব খানের সাথে আলাপ করছিলাম যে আমাদের দেশে যে কর্পোরেট ট্যাক্স যেটা করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, এটা কতখানি যুক্তিসঙ্গত বা আপনার কি মনে হয় এটা ব্যবসা ফ্রেন্ডলি কিনা? কর্পোরেট ট্যাক্স রেট আমি ওনার কথা শুনেছি। আসলে কর্পোরেট ট্যাক্স রেটটা যদি বলেন, আমাদের দেশের করদাতাদের সংখ্যা, আমাদের জনসংখ্যা হলো 15 বা 16 কোটি, তার 10 ভাগ লোক অর্থাৎ 1.5 কোটি বা 1 কোটি 60 লাখ লোক যদি করদাতা হতো, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স নেট বাড়লে, ট্যাক্সের রেট কমলে আমাদের কর আদায়টা ঠিকই থাকতো। কিন্তু আমাদের যেহেতু নেটটা এইভাবে বাড়ে নাই, এখনো 35 লক্ষ বা 34 লক্ষ হলো টিআইএনদারি, কিন্তু বাস্তবে রিটার্ন দিচ্ছে 12, 13, 14 লাখ লোক রিটার্ন দিচ্ছে। তার মানে কোথায় 1 কোটি 50 লাখ আর কোথায় 35 লাখ, এখনো প্রায় 1 কোটি 15 লাখ করদাতা আরো বাড়ানো দরকার। যদি আমাদের করদাতার সংখ্যা বেড়ে যায়, ন্যাচারাল ট্যাক্স রেট কমানো যাবে, এবং অবশ্যই অদূর ভবিষ্যতে এই রেট আরো অবশ্যই কমে আসবে। আমার কিছু বক্তব্য আছে এখানে। বেসিক্যালি আমি মনে করি যে ট্যাক্স নেটটা ওনারা গত কয়েক বছর ধরে আমরা শুনছি যে ট্যাক্স নেট বাড়ছে, কিন্তু ট্যাক্স নেটটা বাড়ার এবং ট্যাক্সের আইডেন্টিফিকেশন করাটাও কিন্তু আজকালকার যুগে কিন্তু অনেক সহজ হয়ে গেছে। যেমন ওনারাই কিন্তু উদ্যোগ নিয়েছিলেন যে কিছু গাড়ি যারা মালিক আছে, যারা ধরেন আপনার এখানে ক্রেডিট কার্ডে যারা কিন্তু মানে কেনাবেচা করছে, এখানে কিন্তু আপনার আইডেন্টিফিকেশন করা তো কঠিন না। সেখানে আপনার যদি ধরেন আপনার কেউ যদি কোনো বাড়ি আছে, সেখানে কিন্তু এখন কথা হলো যে ঢাকা শহরের মধ্যে কত লোকের বাড়ি আছে, কত লোকের আপনার কিন্তু গাড়ি আছে, এই আপনার তথ্যটা পাওয়াটা তো কঠিন কাজ না। সেখানে ট্যাক্স নেটটাকে কিন্তু আপনাকে আইডেন্টিফিকেশন করে, কারণ ওনাদের একটা ইন্টেলিজেন্স ইউনিট একটা আছে সেখানে। কারণটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে যারা স্যালারিড এমপ্লয় ওনাদের উপরে কিন্তু আপনার প্রেশারটা পড়ে যাচ্ছে। যেমন আমার যে পার্সোনাল ট্যাক্স যদি 25% আমাকে যদি দিয়ে দিতে হচ্ছে, তাহলে কিন্তু আমার জন্য খুব কঠিন একটা কথা। আমি কিন্তু এখানে কিন্তু এভেট করার কোনো স্কোপ নাই। না, অবশ্যই না। সেটাই জনাব কাদের, খুব সংখ্যায় আমাদের সময় খুব কম, 1 মিনিটের মধ্যে। না, এই যে কথাটা বলেছেন, আসলে আমরা এই উদ্যোগটা আমরা কিন্তু অব্যাহত আছে। যেটা বলেন গাড়ি যারা কিনছে সেই তথ্য বিআরটিএর থেকে আমাদের এখন অনলাইনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং তারা কিন্তু কেউ কর নেটের বাইরে থাকছেন না। এবং প্রতি বছরই আমরা, প্রতি মাসেই আমরা এট দি এন্ড অফ দি মান্থ আমরা কিন্তু তথ্য পেয়ে যাই, এবং তাদের রিটার্ন আমরা নেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। ক্রেডিট কার্ডের যে কথা, সেই ক্রেডিট কার্ডের তথ্য কিন্তু আমাদের কাছে আছে। সেভাবে সেই দিক দিয়ে সংখ্যা আমরা হচ্ছে, কিন্তু তাতেও আমরা এখন তো বাংলাদেশে উন্নত হতে হতে মানে ডেভেলপমেন্ট একদম ছোঁয়া গিয়ে উপজেলার বাইরে পর্যন্ত পৌঁছেছে। সেই আলোকে সেইখানে আমরা স্পট অ্যাসেসমেন্ট মাধ্যমে সেই করদাতাদের আমাদের এটা আনতে চেষ্টা করছি। এটা আমরা কিন্তু অব্যাহত আছে, এবং ইন দি টাইমস টু কাম ইনশাআল্লাহ আমরা। ধন্যবাদ জনাব সরকার, ধন্যবাদ জনাব খান। আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদের আজকে এখানে সময় স্বল্পতার কারণে। ধন্যবাদ। আমরা আজকে শেষ করছি এখানে। খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে থাকবেন, দেখা হবে আবারও।